স্প্যানিশ ভালো বলতে না পারলেও তলোয়ারটা দারুণ চালাতে পারে সে। মার্গারেটের সেরানেকা বাঁকড়ে ধরে আছে যে মৃত সৈনিক তার দিকে তাকালো। দেখলো ওই লোকের ভাঙা শিরনাস্ত্র আর দুভাগ হয়ে যাওয়া খুলি। তারপর ঘাড় ঘুরিয়ে পিটারকে আরেকবার দেখে নিয়ে বলল, এবং তার চেহারায় কাটা দাগটা বলে দিচ্ছে অনেকবার লড়াই করেছে সে। কোত্থেকে এসেছেন, কেন ছিলেন সেখানে, এখন কোথায় যাচ্ছেন ইত্যাদি অনেক কিছু বললেন কাস্টেল ওই অফিসারকে। তারপর বললেন, দরকার হলে সাধু হারমান্দাদের কাছে নিয়ে চলুন আমাদেরকে। ইংল্যান্ডে ফেরার ব্যাপারে তার সাহায্য চাইব আমরা। কিন্তু আপনাদের দেখে ইংরেজ বলে মনে হয় না, বলল অফিসার লোকটা। আপনাদের দেখলে মনে হয় আপনারা মেরানো। দেখে যাই মনে হোক, আমি আসলে লন্ডনের একজন বণিক। আমার নাম জন কাস্টেল। সেভিলে এক নামে পরিচিত আমি। সাধু হারমান্দাদের কাছে নিয়ে চলুন আমাদেরকে। আমার নাম শুনলে আমাকে হয়তো চিনতে পারবেন তিনি। আর আমাদের পোশাক দেখে ভুল ধারণা করবেন না। আগেও বলেছি, আবারও বলছি, গ্রানাডা থেকে পালানোর জন্য এসব পড়তে হয়েছে আমাদেরকে। অফিসার বলল, সিনিয়র কাস্টেল, আমি ক্যাপ্টেন আরানো। যেহেতু আমরা থামতে বলেছিলাম আপনাদেরকে, কিন্তু থামেননি আপনারা, এবং সেহেতু আমাদের একাধিক সৈন্যকে যে কোনো কারণেই হোক হত্যা করেছেন, সেহেতু আমার বন্দী হিসেবে সেভিলে যেতে হবে আপনাদেরকে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কোনো ক্ষতি করা হবে না আপনাদের, বিশেষ করে আপনাদের সঙ্গে যে ভদ্র মহিলা আছে তাকে। সেভিলে কোথায় নিয়ে যাওয়া হবে আমাদেরকে? সাধু হারমান্দাদের কাছে। সেখানে পুরো ঘটনা বলবো তার কাছে। তারপর তিনি যা ভালো বুঝবেন করবেন। আপনাদেরকে যদি কিছু বলার থাকে তার কাছেই বলবেন। আপনাদেরও যদি কিছু বলার থাকে তার কাছেই বলবেন। অস্ত্র বলতে যা কিছু বহন করছেন আপনারা, অনুরোধ করছি সেগুলো জমা দিন আমাদের কাছে। লোকটার কথা মতো কাজ করলেন কাস্টেল আর পিটার। মৃত সৈন্যদের কবর দেওয়ার জন্য তাদের কয়েকজন সহযোদ্ধা রয়ে গেল। বাকিরা কাস্টেলদের নিয়ে রওনা হয়ে গেল সেভিলের উদ্দেশ্যে। সন্ধ্যা নাগাদ সেভিলের শহরতলিতে পৌঁছে গেলেন তারা। এটা জেলখানায় নিয়ে যাওয়া হলো তাদেরকে। ওটার দায়িত্বে আছেন একজন গভর্নর। তার সামনে হাজির করা হলো তাদেরকে। গভর্নরকে প্রথমেই 5টা স্বর্ণমুদ্রা উপহার দিলেন কাস্টেল। মেঘনা চাইতে বৃষ্টি আসায় চোখ ছানা বড়া হয়ে গেল লোকটার। ক্যাপ্টেন আরণ্যকেও সমান সংখ্যক স্বর্ণমুদ্রা উপহার দিলেন কাস্টেল। খুব খুশি হলো লোকটা। গভর্নরের সঙ্গে আলোচনা করে সাধারণ কয়েদ প্রকোষ্ঠের বদলে আরামদায়ক আর বড় দুটো প্রকোষ্ঠের ব্যবস্থা করে দিলেন কাস্টেলদের জন্য। তাদের জন্য খাবার আর পানীয়ের ব্যবস্থা করলেন গভর্নর। খেতে বসার আগে ঘোষণা করলেন কাস্টেল, পবিত্র সাধু হারমান্দাদের যে সব সৈন্য পিটারের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা পড়েছে, তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছেন তিনি। ক্যাপ্টেন আরোনার সঙ্গে মুখ চাওয়াচাই করলেন গভর্নর, কিছু বললেন না। খাওয়া শেষ হওয়া মাত্র মার্গারেট জানিয়ে দিল, ঘোড়ার পিঠে চেপে এত লম্বা পথ পাড়ি দেয়ায় যার পণ্যায় ক্লান্ত হয়ে পড়েছে সে, আর বসে থাকতে পারছে না। কাস্টেল অনুরোধ করায় ওকে চলে যেতে দিলেন গভর্নর। গিয়ে শুয়ে পড়ল সে। ঘুমিয়ে গেল কিছুক্ষণের মধ্যে। কি ঘটেছে জানতে চাইলেন গভর্নর। জবাব দিতে শুরু করলেন কাস্টেল। লন্ডনে স্প্যানিয়ার্ডদের বিরুদ্ধে পিটারের লড়াইয়ের ঘটনা থেকে শুরু করে মোরেলার কবল থেকে পালিয়ে আসা পর্যন্ত যা যা ঘটেছে সব বললেন। শুধু চেপে গেলেন বেটি আর ওর আত্মত্যাগের কথা। নিজের পরিচয় দিলেন আরও একবার। কোথায় কোথায় কী ব্যবসা ছিল তার বললেন হুয়ান বার্নালদেজের কথা। নামটা শোনামাত্র মাথা ঝাঁকাতে দেখা গেল গভর্নরকে। তার মানে বার্নালদেজকে ভালো মতোই চেনেন তিনি। জানালেন সম্ভব হলে আগামীকাল সকালেই দেখা করতে চান বার্নালদেজের সঙ্গে। সবশেষে বললেন, আমরা চোর ডাকাত না, ভবঘুরেও না। আমরা আসলে 3জন হতভাগা ইংরেজ। আগেও বলেছি,
যা ঘটেছে রাজা হারমান্দাদের সৈন্যদের সঙ্গে তা আসলে ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। এবং আবারও বলছি, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে রাজি আছি আমি। কাস্টেলের কথা মন দিয়ে শুনলেন গভর্নর। তারপর বললেন, সিনর বার্নালদেজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আমি। পারলে আগামীকাল সকালে তাকে নিয়ে আসবো এখানে। তবে ওই ব্যাপারে কোনো কথা দিতে পারছি না আপনাকে। আর পবিত্র সাধু হারমান্দাদ যতক্ষণ না বলছেন তার সামনে আপনাদেরকে হাজির করতে, ততক্ষণ এখানেই থাকবেন আপনারা। সরিয়ে ফেলা হলো খাবারের এঁটো থালা বাসন। বেরিয়ে গেলেন গভর্নর। বাইরে থেকে দরজায় তালা লাগানোর আওয়াজ পাওয়া গেল। সাধু হারমান্দাদের সৈন্যদের হাতে ধরা পড়ে একদিক দিয়ে ভালোই হয়েছে। শুয়ে পড়ার সময় কাস্টেলকে বলল পিটার, যদি ধরা পড়তাম মোরেলার লোকদের হাতে, তাহলে এতক্ষণে হয়তো ওই শয়তানটা এখন ইচ্ছা করলেও ক্ষতি করতে পারবে না আমাদের। এই জেলখানায় হামলা করার মতো শক্তি নেই তার। সে রাতে মরার মতো ঘুমালেন কাস্টেল আর পিটার। পরদিন সকালে ঘুম ভাঙার পর দুজনেই টের পেলেন বেশ তাজা লাগছে। হাত মুখ ধুয়ে নিয়ে নাস্তা খাওয়া শেষ করেছেন তারা। এমন সময় হাজির হলেন গভর্নর। সঙ্গে করে হুয়ান বার্নালদেজ আর মার্গারেটকে নিয়ে এসেছেন তিনি। শক্তপোক্ত গড়নের মানুষ বার্নালদেজ। মসৃণভাবে কামানো, শান্ত চেহারায় বুদ্ধিমত্তার ছাপ আছে। গভর্নরের দিকে তাকিয়ে বললেন, আমি কি এদের সঙ্গে একা কথা বলতে পারি? মাথা ঝাঁকালেন গভর্নর। তাহলে ঘণ্টাখানেক পরে আসি আমি। চলে গেলেন তিনি। গত রাতের মতো দরজাটা লাগিয়ে দিয়ে তালা মেরে দিলেন সেটাতে। বার্নালদেজ বললেন, অদ্ভুত এক জায়গায় আপনার সঙ্গে দেখা হলো জন কাস্টেল। তারপরেও খুব একটা আশ্চর্য হইনি আমি। ইতোমধ্যে আমাদের কয়েকজন ইহুদি বন্ধুর মাধ্যমে আপনার পাঠানো চিঠি পেয়েছি। মেরামতি কাজের জন্য সেভিলের বন্দরেই নোঙর করেছে আপনার জাহাজ মার্গারেট। কিছু খবর পেয়েছি সেখান থেকেও। যা ঘটেছে সময় নষ্ট না করে ঝটপট বলে ফেলুন সব। কোনো কিছু গোপন করবেন না। আবারও ঘটনার বিবরণ দিতে হলো কাস্টেলকে। সব শোনার পর হতাশ হয়ে মাথা নাড়লেন বার্নালদেজ। এখন ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই আপনাদের। আর আমি আমার পক্ষ থেকে শুধু ঘুষের ব্যবস্থা করতে পারি। ঘুষ? বুঝতে পারেনি মার্গারেট। মাথা ঝাঁকালেন বার্নালদেজ। ঘুষ স্পেনের এই অঞ্চলের দ্বিতীয় অর্থনীতি। সরকারি এমন কোনো কর্মকর্তা খুঁজে পাওয়া যায় না এখানে যে লোক ঘুষ খায় না। সাধু হারমান্দাদের সঙ্গে মহরম আছে এরকম কারো খোঁজ বের করতে হবে আমাকে। তারপর কথা শেষ করতে পারলেন না তিনি, কারণ দরজা খুলে ভিতরে ঢুকলেন গভর্নর। দুঃখিত, কাস্টেলের উদ্দেশ্যে বললেন তিনি, আর সময় দিতে পারছি না। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল মার্গারেটের। বার্নালদেজকে বললেন, একটা উপকার করতে পারবেন আমাদের? ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন বার্নালদেজ। নোংরা হয়ে গেছে আমাদের কাপড়। তাছাড়া এগুলো পরে থাকলে অনেকেই ভুল বোঝে আমাদেরকে। আপনি যদি নতুন কাপড়ের ব্যবস্থা করে দিতে পারতেন। ঠিক আছে, দেখছি, আশ্বস্ত করলেন বার্নালদেজ। তারপর চলে গেলেন গভর্নরের সঙ্গে। সেদিন রাতে সাফারের পর কাস্টেলদের সঙ্গে দেখা করার জন্য আবার এলেন গভর্নর। টুকটাক কিছু কথা বলার পর বললেন, একটা খারাপ খবর আছে আপনাদের জন্য। মার্গারেটের সঙ্গে মুখ চাওয়াচাওয়ি করলেন কাস্টেল। চিন্তার ছাপ পড়েছে তার চেহারায়। খুনের অভিযোগ আনা হয়েছে সিনিয়র পিটারের বিরুদ্ধে, বললেন গভর্নর। কাজেই বিশেষ কোনো প্রকোষ্ঠে আর রাখা যাবে না তাকে। স্থানান্তর করতে হবে সাধারণ প্রকোষ্ঠে। কাস্টেল বুঝতে পারলেন আপত্তি করে অথবা মিনতি জানিয়ে কোনো লাভ হবে না। আলাদা প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হলো পিটারকে। খাটে বসে পড়ল মার্গারেট, কাঁদছে। 19 ঋণ শোধ করল বেটি। মার্গারেটদের সেই কাফেলাটা চলে গেছে অনেক আগেই। তারপরও জানালার পাশে দাঁড়িয়ে আছে বেটি, হারিয়ে গেছে আত্মচিন্তায়। যখন ধরা পড়বে মোরেলার কাছে তখন কি হবে তা নিয়ে ভাবছে না, ভাবছে কিভাবে ঘটল এত ঘটনা। দেখা মাত্র প্রেমে পড়ে গিয়েছিল সে
ওই স্প্যানিয়ার্ড লোকটার। বেটির সঙ্গে ওরকম ঘটনা অন্য একাধিক পুরুষের বেলাতেও ঘটেছে, কিন্তু তাদের কারো সঙ্গেই প্রেমের সম্পর্ক হয়নি ওর। যার সঙ্গে সম্পর্কটা হলো, সে বেটির মন আর দেহ দুটোই নিল, বিনিময়ে উপহার দিল নির্জলা প্রতারণা। খরগোশ শিকার করার জন্য অনেক সময় কুকুর ব্যবহার করে শিকারী। নিজেকে সেরকম একটা কুকুর বলে মনে হচ্ছে বেটির। যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ে শিকার, একজন শিকারী তার কুকুরকে ঠিক ততক্ষণ আদর যত্ন করে। তারপর দীর্ঘশ্বাস ফেলল বেটি। ওর একটা হাত আনমনে চলে গেল জামার পকেটে। সেখানে এখনও আছে মোরেলার লেখা সেই চিঠি। লোকটা ওকে মুখের উপর বোকা বলেছে। লোকটা ওর মন নিয়ে খেলা করার বিনিময়ে, ওর দেহটা একাধিকবার ভোগ করার বিনিময়ে উপহার দিয়েছে একটা নেকলেস। তার মানে লোকটা কি ভেবেছে ওই নেকলেসের যা দাম, বেটির সতীত্বের দাম তার সমান? সে কি ভেবেছে এত কিছুর পর শুধু ক্ষমা চেয়ে নিলেই চুকে বুকে যাবে সব? দাঁতে দাঁত পিষল বেটি। বিনিময় কাকে বলে তা দেখিয়ে দেবে কাকে বলে ঢিলের বদলে পাটকেল। মোরেলাকে কি এখনও ভালোবাসে বেটি? বলতে পারবে না সে। তবে ওই লোককে দেখতে এখনও আগের মতোই মনোমুগ্ধকর লাগে ওর কাছে। কিন্তু যত মনোমুগ্ধকরই লাগুক, আজকের রাত বেটির জন্য প্রতিশোধের রাত। আজকের রাত ঋণ শোধ করার রাত। মার্গারেট, পিটার আর কাস্টেলের কাছে ঋণী হয়ে আছে সে। সে ঋণ শোধ করতে গিয়ে যদি নিজের জীবনটাও উৎসর্গ করতে হয় বেটিকে, রাজি আছে সে। যা করতে যাচ্ছে তাতে যদি ব্যর্থ হয়, যে কোনো অপমান মেনে নিতে রাজি আছে। প্রেমের নামে প্রতারণার একটা খেলা শুরু করেছিল মোরেলা। সে খেলায় স্বেচ্ছায় সজ্ঞানে অংশ নিয়েছে বেটি। খেলাটা শেষ করে দিতে চায় সে আজ রাতে। সূর্য ডুবে গেল এক সময়। অন্ধকার নেমে এলো জানালার বাইরে এবং ঘরের ভিতরে। আলো জ্বালানো প্রয়োজন বোধ করছে না বেটি। ভাবছে, আর কি কোনো ভোর আসবে ওর জীবনে? একটুখানি কেঁপে উঠল ওর মন। আলখাল্লার ভিতরে হাত ঢুকিয়ে খঞ্জরের হাতল স্পর্শ করল সে। একবারের জন্য মনে হলো খঞ্জরটার ব্যবহার করা উচিত এখনই। আলখাল্লার ভিতর থেকে বের করে ঢুকিয়ে দেওয়া উচিত ওর নিজের বুকেই। যাকে ভালোবেসে নিজের সব দিয়েছে, তার জীবন নেয়ার আগে মরে যাওয়া উচিত নিজেরই। কিন্তু মনে পড়ে গেল মার্গারেট, পিটার আর কাস্টেলের কথা। মনে পড়ে গেল মোরেলার মতো মানুষরা যতদিন বেঁচে থাকবে, বেটি আর মার্গারেটদের মতো মেয়েদের ক্ষতি করে যাবে ততদিন। কাজেই কে যেন টোকা দিচ্ছে দরজায়। নিভু নিভু প্রদীপের মতো দমে গিয়েছিল বেটির মন। টোকার আওয়াজ শুনে যেন দপ করে জ্বলে উঠল ওর সাহস। বিয়ের কথা বলে যাকে রক্ষিতা বানানো হয়েছে, বদলা নেয়ার সময় সাহস হারালে চলে না তার। ভিতর থেকে তালা দেয়া আছে দরজায়। এগিয়ে গিয়ে খুলে দিল বেটি। ঘরে ঢুকলো আইনেস, হাতে একটা জ্বলন্ত লণ্ঠন। সে আলোয় শীতল দৃষ্টিতে আপদমস্তক দেখল সে বেটিকে। বর প্রস্তুত, বলল আইনেস। তার কাছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন তিনি। আপনার কি ভয় লাগছে? না। কিভাবে কি করতে চাও আরেকবার বলো। এই প্রাসাদের হলরুমের পেছন দিকে বড় একটা ঘর আছে। গির্জার মতো সাজানো আছে ওটাকে ব্যক্তিগত প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার করেন মার্কুইস। প্রাসাদের দাসীদের সর্দারনি হিসেবে আপনাকে সেখানে নিয়ে যাব আমি। তারপর আপনাদের দুজনের হাতে তুলে দেব মদের দুটো আলাদা পানপাত্র। মনে রাখবেন, আমার বাঁ হাতে যে পাত্র থাকবে ওটা নেবেন আপনি। ভুলেও হাত বাড়াবেন না আমার ডান হাতের পানপাত্রের দিকে। মেকআপ পরে থাকা অবস্থাতেই মদ খাওয়ার চেষ্টা করবেন। শুধু ঠোঁটের উপর একটুখানি তুলবেন সেটা, কিন্তু একটা শব্দও উচ্চারণ করবেন না। আপনার কণ্ঠ চিনে ফেলতে পারেন মার্কুইস। ফাদার হেনরিক্স জায়গা মতো পৌঁছে গেছেন ইতিমধ্যে। উপস্থিত হয়েছেন আরও কয়েকজন গণ্যমান্য লোক। ঠিক আছে, মাথা ঝাঁকালো বেটি। আমাদের সুবিধা হলো ব্যক্তিগত প্রার্থনা কক্ষটা বেশ বড়, আর বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে রাতের বেলায়। কারসাজি করে বেশি আলোর ব্যবস্থা করতে দিইনি আমি সেখানে, তাই আশা করছি আপনাকে চিনতে পারবে না কেউ।
আরেকটা কথা, শক্তিশালী ওষুধ মেশাবো আমি মার্কুইসের পানপাত্রে। কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করে দেবে সেটা, ফলে ভারী হয়ে যাবে তার মাথা। তাই যখন আপনাকে বলতে বলা হবে আমি মার্গারেট, স্বেচ্ছায় সজ্ঞানে কার্লোস তোমাকে, তখন যদি আপনি নিচু গলায় বলেন আমি বেটি, স্বেচ্ছায় সজ্ঞানে, তাহলে ধোঁকাবাজিটা ধরতে পারবেন না তিনি। আবারও মাথা ঝাঁকালো বেটি। বিয়ে হয়ে যাবে আপনাদের, তারপর আপনাকে আলাদা কামরায় নিয়ে যাব আমি। আর আমার ওষুধ যদি নির্ভেজাল হয়, আজ সারা রাত মরার মতো ঘুমাবেন মার্কুইস। তারপর যত জলদি সম্ভব বিয়ের দলিল দস্তাবেজ জোগাড় করব আমি। তারপর তোমার কি হবে? আমার? দাঁত বের করে নিঃশব্দে হাসলো আইনেস। টাকার লোভে প্রতারণার এই খেলায় অংশ নিচ্ছেন ফাদার হেনরিক্স, কিন্তু তিনি ভালো মতো জানেন মোরেলা সব জানতে পারলে কী অবস্থা হবে তার। তাই আজ রাতে সেভিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আছে তার। আমাকে সঙ্গে নিয়ে যাবেন তিনি সেখানে। সেভিল কেন? কারণ কথা আছে সেখানে পৌঁছানোর পর বাকি টাকা দেয়া হবে তাকে। সিনোরা, যদি কোনো কারণে আর দেখা না হয় আপনার সঙ্গে, সেভিলে কোথায় খুঁজতে হবে আমাকে তা জানা আছে আপনার। সিনর বার্নালদেজের বাড়িতে? হ্যাঁ। চলুন, যাওয়ার সময় হয়েছে। একটু দাঁড়াও, আমার কিছু কথা আছে। জিজ্ঞাসু দৃষ্টিতে বিটির দিকে তাকালো আইনেস। বিয়েটা হয়ে যাওয়ার পর আমার নিজস্ব একটা পরিকল্পনা আছে। নিজস্ব পরিকল্পনা? মাথা ঝাঁকালো বেটি। কি করতে চায় তা জানালো, কিন্তু বেটির কথা মেনে নিতে পারছে না আইনেস। কাজটা কি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? হোক, আমি সুযোগ নিতে চাই। ঠিক আছে, বাধা দেব না। ব্যক্তিগত প্রার্থনা কক্ষের যে জায়গায় দাঁড়িয়ে আছে বেটি আর আইনেস, ছাদের হুক থেকে ঝুলন্ত লণ্ঠনের আলো বলতে গেলে পৌঁছায়নি সেখানে। একদিকের একটা দরজা খুলে গেল এমন সময়। দুজন দপ্তরিকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকলো মোরেলা। কালো ভেলভেটের কেতাদুরস্ত পোশাক পরেছে সে। সোনা রত্নপাথরের একাধিক হার ঝুলছে ওর গলায়। নিজের র্যাঙ্ক বোঝানোর জন্য বুকের বাঁ পাশে ঝুলিয়েছে চকচকে কতগুলো ধাতব তারা। মোরেলাকে আপদ মস্তক দেখল বেটি। ভাবল, আগে কখনো এত চমৎকার আর সুদর্শন দেখায়নি লোকটাকে যতটা দেখাচ্ছে আজ। শুধু সুদর্শনই না, খুব খুশি দেখাচ্ছে মোরেলাকে। বাউ করল সে বেটিকে। জবাবে বাউ করল বেটিও। গ্রানাডার প্রথা অনুযায়ী বর ও কনের জন্য পানপাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আইনেস। আগে হাত বাড়িয়ে দিল বেটি। আইনেজের বা হাতের পাত্রটা নিল। ওর দেখা দেখি হাত বাড়িয়ে দিল মোরেলাও। আইনেজের ডান হাত থেকে তুলে নিল অন্য পানপাত্রটা। নেকাপটা একটুখানি তুলল বেটি। অনাবৃত করল শুধু চিবুক আর ঠোঁট। পানপাত্র ছোয়ালো ঠোঁটে, কিন্তু এক ফোঁটা মদও খেলো না। পাত্রটা ফিরিয়ে দিল আইনেজের হাতে। ততক্ষণে ঢকঢক করে নিজের পাত্রের সব মদ খেয়ে ফেলেছে মোরেলা। সেও তার পানপাত্র ফিরিয়ে দিল আইনেজের হাতে। আবারও একজন আরেকজনের উদ্দেশ্যে বাউ করল বিটি আর মোরেলা। তারপর হাত ধরাধরি করে এগিয়ে গেল অনতি দূরের একটা বেদির দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন ফাদার হেনরিক্স। ফাদারের সামনে গিয়ে দাঁড়ালো ওরা দুজন। খ্রিস্টান প্রথা অনুযায়ী ওদের বিয়ে পরিয়ে দিলেন তিনি। একজন আরেকজনকে আংটি পরালো ওরা। বিয়ের অনুষ্ঠানে যারা এসেছে তারা দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে, তাই নিচু গলায় কী বলল বেটি তা শুনতে পেল না তাদের কেউ। স্বামী স্ত্রীকে বাউ করলেন ফাদার হেনরিক্স। আশীর্বাদ করলেন। আগে থেকেই কিছু কথা লেখা আছে এমন 3টা কাগজে স্বাক্ষর করলো ওরা। নির্দিষ্ট কয়েক জায়গায় নির্দিষ্ট কয়েকটা নাম লিখলেন ফাদার। তারপর স্বাক্ষর করলেন তিনিও। বেটির পেছন পেছন বেদিতে এসেছে আইনেস। ওর হাতে সবগুলো কাগজ দিলেন ফাদার। একটা কাগজ বেটিকে হাতে ধরিয়ে দিল সে। মোরেলাকে টের পেতে না দিয়ে বাকি দুটো কাগজ চট করে ঢুকিয়ে ফেলল নিজের আলখাল্লার বুকের কাছে। নবদম্পতির হাতে পালাক্রমে চুমো খেল সে। তারপর চলে যাওয়ার অনুমতি চাইল। জড়ানো গলায় ওকে সে অনুমতি দিল মোরেলা। 10 মিনিটের মধ্যে মোরেলার প্রাসাদের বাইরে থেকে শোনা গেল ঊর্ধ্বশ্বাসে ধাবমান দুটো ঘোড়ার খুরের আওয়াজ। মোরেলার ঘুম ভাঙল পরদিন দুপুরে। ততক্ষণে নেকআপ খুলে ফেলেছে বেটি, খুলে ফেলেছে বিয়ের পোশাকও। ওর পরনে এখন সাধারণ কাপড়। কৃত্রিম যা কিছু ব্যবহার করা হয়েছিল ওর চেহারায় সব ভালোমতো ধুয়ে ফেলেছে সে। আবার আগের বেটি হয়ে গেছে সে।
বাসর ঘর থেকে বেরিয়ে মোরেলার স্ত্রী হিসেবে দেখা করেছে প্রাসাদের সব দাসদাসী আর চাকর চাকরানির সঙ্গে। একটা করে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে, তাদের সবাইকে নাস্তা করেছে, নিজেকে মার্চিওনিস অব মোরেলা হিসেবে ঘোষণা করেছে। তারপর ফিরে এসেছে বাসর ঘরে। বিছানায় মরার মতো ঘুমাচ্ছিল মোরেলা। ওকে নড়ে উঠতে দেখে ওর মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল বেটি। উঠে বসলো মোরেলা। মুখোমুখি বসে থাকতে দেখলো বেটিকে। কিছুক্ষণের মধ্যেই বদলে গেল লোকটার চেহারা। প্রথমে বিস্ময়, তারপর ভয়, শেষে ক্রোধ দেখা দিল সেখানে। ইংরেজিতে বলল, বেটি, আমার স্ত্রী কোথায়? তোমার সামনাসামনি বসে আছে। মার্গারেটের কথা বলছি আমি, যাকে গতকাল রাতে বিয়ে করেছি। আর তুমি এখানে এলে কি করে? আমি ভেবেছিলাম গ্রানাডা ছেড়ে চলে গেছো তুমি। চেহারায় বিহ্বলতার ছাপ ফুটিয়ে তুলল বেটি। কি বলছো বুঝতে পারছি না। গ্রানাডা ছেড়ে তো চলে গেছে মার্গারেট, তোমাকে বিয়ে করার জন্য রয়ে গেছি আমি। সেভাবেই তো সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। মুখ হা হয়ে গেল মোরেলার। ব্যবস্থা করা হয়েছে? কি বলছে এসব? কি বলছে মানে? কৃত্রিম রাগে লাফিয়ে দাঁড়িয়ে গেল বেটি। তুমি কি আবারও আমার সঙ্গে কোনো চালাকি করতে চাও? চালাকি? আমি কি স্বপ্ন দেখছি এখনও, নাকি পাগল হয়ে গেছি? চালাকি? পাগল হয়ে গেছি? স্বপ্নই দেখছো মনে হয়, কারণ গতকাল রাতে যাকে বিয়ে করেছি আমি, সে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ ছিল। এই দেখো, গতকাল রাতে বিয়ের যেসব কাগজ পেয়েছে বেটি, সেগুলো দিল মোরেলার হাতে। এই কাগজে লেখা আছে কার্লোস মার্কুইস অফ মোরেলা। তারিখে গ্রানাডায় খ্রিস্টান রীতি যথাযথভাবে পালন করে ইংল্যান্ডের লন্ডনের বাসিন্দা সিনোরা এলিজাবেথ ডিন ওরফে বেটিকে বিয়ে করলেন। কাগজটা পরপর দুবার পড়ল মোরেলা। ফাটা বেলুনের মতো চুপসে গেছে। ওর নিস্তেজ হয়ে যাওয়া হাত থেকে কাগজটা নিল বেটি, ঢুকিয়ে রাখলো কাপড়ের বুকের কাছে। হঠাৎ এক লাফে উঠে দাঁড়ালো মোরেলা। তারপর আরেক লাফে বিছানা থেকে নামলো মেঝেতে। রাগে পাগলপাড়া হয়ে গেছে। সমানে গালিগালাজ করছে আর অভিশাপ দিচ্ছে নিজেকে অথবা বেটিকে শেষ করে দেওয়ার জন্য তলোয়ার অথবা ওই জাতীয় কিছু একটা খুঁজছে বাচ্চা হারানো মার মতো। কিন্তু ওরকম কিছুই খুঁজে পেল না সে। চেয়ারে গিয়ে আবার বসে পড়েছে বেটি। মুখ বন্ধ করে দেখছে মোরেলার কাজ। বেশ কিছুক্ষণ পর থামল মোরেলা। উন্মাত্ততা বিছানায় গিয়ে বসে পড়ল সে। বেশ কিছুক্ষণ পর থামল মোরেলার উন্মত্ততা। বিছানায় গিয়ে বসে পড়ল সে, হাঁপাচ্ছে। শোনো, মুখ খুলল বেটি। লন্ডনে থাকতে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে তুমি। আমাকে তোমার সঙ্গে চলে আসার জন্য একটা চিঠিও লিখেছিলে। চিঠিটা পাওয়া মাত্র বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি আমি। তোমার সঙ্গে হাজির হই এখানে। যা হোক, মার্গারেটকে অনেক দিন আটকে রাখার পর তুমি শর্ত দিলে, সে যদি তার বাবা আর প্রেমিক সহ গ্রানাডা ছেড়ে চলে না যায় তাহলে বিয়ে করবে না আমাকে। তোমার কথা মতোই চলে গেছে ওরা। আমিও যেতে পারতাম ওদের সঙ্গে, কিন্তু তোমাকে ভালোবাসি বলে, তোমার স্ত্রী হতে চাই বলে যাইনি। অথচ এখন তুমি বলছো আমি নাকি তোমার স্ত্রী না, আমাকে নাকি বিয়ে করতে চাওনি তুমি। যাও, কথাটা গিয়ে বলো এই প্রাসাদের সব দাসদাসীকে। তোমার মুখের উপর ছি ছি করবে ওরা। কথাটা স্পেনের রাজা আর মহান পোপের কাছে গিয়ে বলে দেখো তারা কি বলেন। তুমি যতই ক্ষমতাশালী আর ধনী হও না কেন, ওই কথা শোনা মাত্র তোমাকে পাগলাগারদে বন্দি করার আদেশ দেবেন তারা। আরও একবার লাফিয়ে উঠে দাঁড়ালো মোরেলা। ছুটে এলো বেটির দিকে। গলা টিপে মেরে ফেলতে চায় মেয়েটাকে, কিন্তু বেটির কাছাকাছি আসা মাত্র থমকে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। চকচকে একটা খঞ্জর দেখা যাচ্ছে মেয়েটার হাতে। শোনো, হিসহিসে গলায় বলল বেটি, আমি তোমার দাসীও না, রক্ষিতাও না। আমি তোমার আইনসম্মত স্ত্রী। ইচ্ছে হলেই আমাকে খুন করতে পারো না তুমি, ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলে দিতে পারো না দূরে। ধর্ম দিয়ে যদি বিচার করো তাহলে আমি পাপী, কিন্তু তোমার চেয়ে বড় না। সামাজিকতা দিয়ে যদি বিচার করো, কখনো কারো ক্ষতি করিনি, অথচ তুমি। কাজে ঈশ্বরের বা মানুষের যে আদালতেই বিচার দাও না কেন, তোমার চেয়ে কম দোষী সাব্যস্ত হব আমি।
আইনেস, বিড়বিড় করে বলল মোরেলা। এতক্ষণে বুঝতে পারছি আমি। চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, একটা কথা পরিষ্কার জানিয়ে দিই তোমাকে, স্ত্রী হও আর যাই হও, তোমার সঙ্গে থাকতে পারবো না আমি। একটা কাজে কিছুদিনের জন্য বাইরে যাব, তখনও সঙ্গে নিতে পারবো না তোমাকে। কোথায় যাবে তুমি? আইনেসকে ধরতে? যাও, বাধা দেব না। শুধু যাওয়ার আগে প্রতিজ্ঞা করো, আমাকে খুন করার চেষ্টা করবে না কখনো, অসম্মানিতও করবে না, এমন কিছু করবে না যাতে আমার চলাফেরার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। রূপার একটা ক্রুসিফিক্স ঝুলছে বেটির গলায়, ওটা খুলে মোরেলার হাতে দিল সে। যদি প্রতিজ্ঞা না করি, তাহলে যতক্ষণ বেঁচে থাকবো এই ঘর থেকে বেরো হতে দেব না তোমাকে। থতমত খেয়ে গেল মোরেলা। আমি নাস্তা খেয়েছি আজ, বলে চলল বেটি। তুমি খাওনি। আমার কাছে একটা খঞ্জর আছে, তোমার কাছে কিছুই নেই। গতকাল রাতে বিয়ে হয়েছে আমাদের, যতক্ষণ খুশি বাসর ঘরে থাকতে পারবো আমরা, কেউ বিরক্ত করবে না, কেউ খোঁজও নেবে না। ঠিক আছে, পরাজয় স্বীকার করে নেয়ার কায়দায় বলল মোরেলা। প্রতিজ্ঞা করতে রাজি আছি আমি। চুমো খেলো ক্রুসিফিক্সে। পবিত্র এই জিনিস হাতে নিয়ে বলছি, গ্রানাডায় স্বাধীনভাবে থাকতে পারবে তুমি, রাজত্ব করতে পারবে আমার প্রাসাদে। তোমার কোনো ক্ষতি করব না আমি, বিরক্তও করব না তোমাকে। কিন্তু গ্রানাডার বাইরে যদি পাই তোমাকে, তখন। কথা শেষ না করে থেমে গেল। তার মানে আবারও গ্রানাডার বাইরে যাচ্ছ তুমি? চেয়ার ছেড়ে উঠল বেটি, কাগজ কলম দোয়াত নিয়ে এসে দিল মোরেলাকে। নাও, লিখিত আদেশ দিয়ে যাও তোমার অধীনস্থ সবাইকে, খাজনা হিসেবে যে টাকা পাও তুমি প্রতি বছর, তোমার অনুপস্থিতিতে তোমার বৈধ স্ত্রী হিসেবে সে টাকা ভোগ করতে পারবো আমি। আরও লেখো, আমার কথা মতো চলতে বাধ্য থাকবে তোমার অধীনস্থরা। আমি যদি ওই কথাগুলো লিখে দিই, আমার উপর অন্য সব দাবি ছেড়ে দেবে তুমি? জবাব দেওয়ার আগে কিছুক্ষণ ভাবল বেটি, তারপর বলল, ঠিক আছে, দেব। তবে এই কাগজে সাক্ষী হিসেবে স্বাক্ষর থাকতে হবে তোমার দুজন দপ্তরির। এবার লেখো। বেটি যা যা বলছে সেগুলো লিখতে শুরু করলো মোরেলা, কিন্তু মনে মনে ভাবছে, যেভাবেই হোক বেটির কবল থেকে মুক্তি পেতে হবে আমাকে, যেভাবেই হোক নিশ্চিহ্ন করে দিতে হবে এই মেয়েকে। তবে সেটা এত জলদি না। বিয়ের পরপরই যদি উধাও হয়ে যায় মেয়েটা, সন্দেহ জাগতে পারে যে কারো মনে। কাজেই বেটিকে গায়েব করে দেব আমি, কিন্তু সন্দেহ জাগতে দেব না কারো মনে। তাছাড়া এই শহরে অদৃশ্য কিছু বন্ধু আছে মেয়েটার, তা না হলে এত বড় চালাকি করতে পারত না আমার সঙ্গে। ওদিকে অদৃশ্য কিছু শত্রুও আছে আমার, যাদের সঙ্গে দা কুমড়ার সম্পর্ক। কাজেই বেটির ব্যাপারে যা করার ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে। থাবার ভিতর থেকে বেরিয়ে গেছে মার্গারেট। এবার যদি স্পেন থেকে বেরিয়ে যেতে পারে সে, তাহলে ওকে আর পাকড়াও করাটা মুশকিল হবে আমার জন্য। যদি পিটারের সঙ্গে বিয়ে হয়ে যায় মেয়েটার, তাহলে ওই মেয়েকে পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে। কাজেই এখন আমার প্রথম কাজ হলো মার্গারেটকে যেভাবেই হোক এবং যেখান থেকেই হোক ছিনিয়ে আনা। দরকার হলে খুন করব পিটারকে, দরকার হলে স্পেনের ধর্মবিচার সবার কাছে ফাঁসিয়ে দেব কাস্টেলকে। তারপর হাত বাড়াবো ফাদার হেনরিক্স আর আইনেদের দিকে। কাউকে ছাড়বে না মোরেলা। কাগজে নিজের নামটা স্বাক্ষর করার সময় দাঁতে দাঁত পিষল সে। কাউকে না। কাগজটা দিল বেটির হাতে। যা লিখেছে মোরেলা তা শব্দ করে পড়তে শুরু করলো বেটি। আমি কার্লোস ডি আগুইলার, মার্কুইস অব মোরেলা, আজ থেকে আমার আইনসম্মত স্ত্রী এলিজাবেথ ডিন ওরফে বেটিকে মার্সিওনিস অব মোরেলা হিসেবে স্বীকৃতি দিলাম। আমার অনুপস্থিতিতে আমার সমস্ত দাপ্তরিক কাজ পরিচালনা করার ক্ষমতা দিলাম ওকে। জমিদারির খাজনা এবং ব্যবসার লাভ হিসেবে প্রতি বছর যে টাকা পাই আমি, এখন থেকে সে টাকার পুরোটা পাবে সে। ইচ্ছা করলে ভোগ করতে পারবে, ইচ্ছা করলে হিসেব চাইতে পারবে। এবং আমার অধীনস্থ যে বা যারা বাস করছে গ্রানাডায়, এখন থেকে ওর অধীনস্থ হিসেবে বিবেচিত হবে তারা। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালো বেটি। এগিয়ে গিয়ে ঘন্টা বাজালো। একজন দাসী হাজির হওয়ার পর তাকে বলল, দুজন লোক দপ্তরি হিসেবে কাজ করে আমার স্বামীর অধীনে, তাদেরকে ডেকে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে হাজির হলো ওই লোক দুজন। কি করতে হবে বুঝিয়ে বলা হলো ওদেরকে। বিস্মিত হয়ে মুখ চাওয়াচাই করলো তারা নিজেদের মধ্যে।
কিন্তু কিছু না বলে দুজনেই আলাদা আলাদাভাবে উচ্চ স্বরে পড়ল কাগজটা। তারপর সাক্ষী হিসেবে স্বাক্ষর করে দিল জায়গা মতো। কাজ শেষে যখন চলে যাচ্ছে তারা, তখন খ্যাপাটে ভঙ্গিতে হঠাৎ চেঁচিয়ে উঠল মোরেলা, ঘোড়া প্রস্তুত করতে বলো আমার জন্য, এখনই বের হব আমি। 10 মিনিটের মধ্যে মোরেলার প্রাসাদের বাইরে থেকে শোনা গেল ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার খুরের আওয়াজ। গত 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ঘটল ঘটনাটা। হলরুমে এসে আরাম করে বসে পড়ল বেটি। উৎসুক দাস দাসী আর চাকর চাকরানিরা ভিড় জমালো ওর আশেপাশে। মোরেলার দপ্তরি দুজনও আছে। সাহস করে এক দপ্তরি জানতে চাইল ঘটনা কি। দুঃখজনক একটা ঘটনা ঘটেছে, জবাবে বলল বেটি। আইনেজ নামের এক দাসী ছিল এই প্রাসাদে। ওকে খুব বিশ্বাস করতো আমার স্বামী। আমার বহুমূল্য কিছু অলংকার নিয়ে গতকাল রাতে পালিয়ে গেছে মেয়েটা। ওগুলো বিয়ের উপহার হিসেবে দেয়া হয়েছিল আমাকে। রাগে দুঃখে পাগলপাড়া হয়ে গেছে আমার বেচারা স্বামীটা। তাই আইনেজকে খুঁজে বের করার জন্য ছুট লাগিয়েছে সে। 20 স্পেনের ইসাবেলা। বিয়ে হয়ে গেছে মার্কুইসের, বললেন বার্নালদেজ। কাস্টেলদের সঙ্গে দেখা করার জন্য জেলখানায় এসেছেন তিনি। সঙ্গে করে নিয়ে এসেছেন বেশ কিছু কাপড় আর এক মহিলা দর্জিকে। তবে এখনও কাপড়গুলো অথবা ওই দর্জিকে কয়েদ প্রকোষ্ঠের ভিতরে আনার অনুমতি পাওয়া যায়নি। কিভাবে জানতে পারলেন? জিজ্ঞেস করলেন কাস্টেল। আইনেজের কাছ থেকে। ফাদার হেনরিক্সকে নিয়ে গতকাল গভীর রাতে আমার বাড়িতে এসেছে মেয়েটা। মার্কুইসের সঙ্গে সিনোরা বেটির বিয়ের প্রমাণপত্রও ছিল আইনেজের কাছে, দিয়েছে আমাকে। তবে ইচ্ছাকৃতভাবে সঙ্গে করে নিয়ে আসিনি ওগুলো। জেলখানার প্রহরীরা আমার শরীর তল্লাশি করে কেড়ে নিতে পারে। আইনেজ কোথায় আছে এখন? এই জেলখানাতেই। নিঃশব্দে হাসলেন বার্নালদেজ। কয়েদ প্রকোষ্ঠের বাইরে মানে? একজন মহিলা দর্জির ছদ্মবেশ ধারণ করেছে সে। যদি ভিতরে ঢুকতে দেয়া হয় ওকে, তাহলে ওকে দেখে বিস্মিত হবেন না যেন। আইনেজকে যে এনেছেন, গভর্নর কিছু বলেননি আপনাকে? কেন এনেছি মেয়েটাকে জানতে চেয়েছিলেন। বলেছি মেয়েটাকে দরকার হতে পারে সিনোরা মার্গারেট। সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। ভাগ্যদোষে জেলখানায় বন্দী হয়ে আছেন বলে ভালো জামা কাপড় পরতে পারবেন না এমন কোনো কথা নেই। তাছাড়া এখনও বিচার হয়নি তার। কাজেই সাধারণ কয়েদিদের মতো কাপড় যদি পরানো হয় তাকে, তাহলে সেটাও অন্যায় হবে। গভর্নর কিছু বলেছেন? গভর্নর কি বলেছেন? কিছু বলেননি। আবার আমার কথার প্রতিবাদও করেননি। কিন্তু আজ না হোক কাল সব জানতে পারবেন মোরেলা। শয়তানটা তখন বদলা নিতে চাইবে আইনেজদের উপর। আমিও ভেবেছি কথাটা। আইনেজকে লুকিয়ে ফেলতে হবে কোথাও। দেখি কোনো উপায় বের করতে পারি কি না। শুনুন, আগামীকাল রানী ইসাবেলার সামনে হাজির করা হবে আপনাদেরকে। সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব আমি। রানী ইসাবেলা? ভুরু কুঁচকে গেছে কাস্টেলের। কেন? আমাদেরকে না সাধু হারমান্দাদের কাছে হাজির করার কথা ছিল? মাথা ঝাঁকালেন বার্নালদেজ। আপনাদের বলা ভালো সিনিয়র পিটার বোমের বিচার কাজের সঙ্গে নিজেকে জড়াতে চাইছেন না সাধু হারমান্দাদ। তিনি বলে দিয়েছেন উপাসনা করা এবং ধর্মীয় উপদেশ দেয়াই তার কাজ। কে কোথায় মারামারি করল তার বিহিত করতে চান না তিনি। তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন জেলখানার গভর্নর। তাকে বলেছেন আপনাদের রানী ইসাবেলার দরবারে নিয়ে যেতে। কথা শেষ করতে পারলেন না বার্নালদেজ, কারণ কয়েদ প্রকোষ্ঠের দরজা খুলে গেছে। আইনেজকে নিয়ে ভিতরে ঢুকছেন গভর্নর। কাস্টেল আর মার্গারেট তাকালেন মেয়েটার দিকে, কিন্তু চিনতে না পারার ভান করলেন। আমি কি এই দর্জিকে নিয়ে আড়ালে চলে যেতে পারি? গভর্নরের কাছে অনুমতি চাইল মার্গারেট। জামার মাপ দিতে হতে পারে আমাকে। আবার এখন যে জামা পরে আছি সেটা খুলে সে যে জামা নিয়ে এসেছে সেটা পরতে হতে পারে। মার্গারেটের জন্য কয়েদ প্রকোষ্ঠের একটা কোনা পর্দা দিয়ে ঘিরে দেয়া হলো। আইনেজকে নিয়ে সেখানে গিয়ে ঢুকলো সে। কাপড়ের মাপ নেওয়ার বাহানায় ফিসফিস করে ওকে অনেক কথা জানালো আইনেজ।
রানী ইসাবেলার দরবার প্রথমবার দেখলে চোখ ধাঁধিয়ে যায়। দরবারের স্তম্ভগুলো মার্বেল পাথরের, ওগুলোর জায়গায় জায়গায় খাঁটি সোনার পাত বসানো আছে। বিশেষ একটা নাম আছে এই দরবারের, হল অব জাস্টিস। দরবারের ভিতরে দূরবর্তী এক প্রান্তে একটা বেদি বানানো আছে। ওটার উপর বিছানো হয়েছে বাহারি নকশার বহুমূল্য কার্পেট। সেটার উপর রাখা আছে একটা সিংহাসন। সেখানে বসে আছেন দুধসাদা চামড়া, নীল চোখ আর লাল চুলের মাঝবয়সী এক রানীর রাজকীয় নারী। তার পরনে জমকালো পোশাক। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন লর্ড আর উপদেষ্টা। রানী ইসাবেলার সামনে হাজির করা হলো কাস্টেল, মার্গারেট আর পিটারকে। প্রথমে অস্ত্র নিচু করে, তারপর মাথা ঝুঁকিয়ে রানীকে সম্মান জানালো প্রহরীরা। ওদের দেখা দেখি রানীকে সম্মান জানালেন কাস্টেল, মার্গারেট আর পিটারও। মার্গারেটের চেহারার দিকে নির্নিমেষ তাকিয়ে আছেন রানী ইসাবেলা, যেন সেখানে আটকে গেছে তার দৃষ্টি। মেয়েটার সৌন্দর্যে তিনি যেন মুগ্ধ হয়েছেন। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পিটারকে দেখলেন তিনি। সবশেষে তাকালেন কাস্টেলের দিকে। বুঝতে পারলেন কাস্টেলের চেহারাটা দেখতে ইহুদিদের মতো। সঙ্গে সঙ্গে কুঁচকে গেল তার ভ্রু। একজন অফিসার ঘোষণা করল, জন কাস্টেল, মার্গারেট কাস্টেল, পিটার বোম, তিনজনই ইংল্যান্ডের। পবিত্র সাধু হারমান্দাদের দেহরক্ষী বাহিনীর একাধিক সৈন্যকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। ইংল্যান্ডের? অফিসারের কথাটা ধরলেন রানী ইসাবেলা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন কাস্টেলের দিকে। কেন যেন মনে হচ্ছে আমার ওই তিনজনের একজন ইংল্যান্ডের না, অন্ততপক্ষে ইংল্যান্ড তার জন্মভূমি না। আমাদের স্প্যানিশ কথোপকথন বুঝতে পারছে কি না ওই তিনজন জিজ্ঞেস করো। যদি বুঝতে না পারে তাহলে দোভাষীর ব্যবস্থা করো। প্রশ্নটা জিজ্ঞেস করা হলো কাস্টেলদেরকে। জবাবে জানানো হলো স্প্যানিশ ভাষা বুঝতে পারেন তারা এবং মোটামুটি বলতেও পারেন। পিটারের দিকে তাকালেন রানী ইসাবেলা। তুমি খুব সম্ভব একজন নাইট, না? হত্যাকাণ্ডের আসল অভিযোগ তো তোমারই বিরুদ্ধে। ইয়োর ম্যাজেস্টি, ভাঙা ভাঙা স্প্যানিশে বলতে শুরু করলো পিটার। আমি কোনো নাইট না। আমার নাম পিটার ব্রোম, ইংল্যান্ডের ডেডহামের একজন সাধারণ বাসিন্দা। তবে আমার বাবা স্যার পিটার ব্রোম একজন নাইট ছিলেন। রাজা রিচার্ডের পক্ষে বসওয়ার্থ ফিল্ডের যুদ্ধে একসঙ্গে অংশগ্রহণ করেছিলাম আমরা। লড়াই করতে করতে আহত হয়ে আমারই পাশে লুটিয়ে পড়েন তিনি, পরে মারা যান। সে যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে আমি নিজেও। গালের কাটা ডাক্তার দেখালো সে। কিন্তু যেহেতু পরাজয় বরণ করতে হয়েছিল আমাদের বাহিনীকে, সেহেতু বীরত্বের জন্য আমাকে নাইট উপাধি দেয়নি কেউ। একটুখানি হাসলেন ইসাবেলা। স্পেনে এলে কি করে? ঘটনার বিবরণ দিল পিটার। কথা বলতে গিয়ে যখন আটকে গেল সে, উপযুক্ত স্প্যানিশ শব্দ বলে দিয়ে ওকে সাহায্য করলো মার্গারেট। কি? পিটারের কথা শেষ হওয়ার পর বললেন ইসাবেলা। যা শুনেছেন তা যেন বিশ্বাসই করতে পারছেন না। এত জঘন্য একটা কাজ করেছে মার্কুইস অব মোরেলা। মাথা ঝাঁকালো পিটার। ইয়োর ম্যাজেস্টি, বিশ্বাস করুন, সাধু হারমান্দাদের দেহরক্ষী বাহিনীর সৈন্যদের সঙ্গে শুধু ভুল বোঝাবুঝির কারণে লড়াই করেছি আমি। ওই বাহিনীর যে বা যারা মারা পড়েছে আমার হাতে, তারা যদি আমার বাগদত্তাকে ওভাবে অপমান না করত, তাহলে ওদেরকে শেষ করে দিতাম না আমি। অজ্ঞাতসারে করে ফেলা অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের উপযুক্ত ক্ষতিপূরণ দিতেও রাজি আছি। তুমি যে সত্যি কথা বলছো, বললেন ইসাবেলা। জানবো কি করে? তুমি বলেছ যাকে আমি মহৎ হৃদয়ের মানুষ বলে জানি, আমার নিজের লোক বলে জানি, সেই মার্কুইস নাকি একই সঙ্গে চুরি করেছে ভদ্রঘরের দুটো মেয়েকে। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অন্য মেয়েটা কোথায়? সে এখন মোরেলার স্ত্রী হিসেবে আছে গ্রানাডায়, বলল পিটার। মোরেলার প্রাসাদে। স্ত্রী? তাজ্জব হয়ে গেছেন রানী। আমাকে না জানিয়ে বিয়ে করবে মার্কুইস অব মোরেলা? বিশ্বাস করতে পারছি না। দরবারে উপস্থিত আছেন বার্নালদেজ। আগে বাড়লেন তিনি। নিজের পরিচয় দিলেন, কি করেন তাও জানালেন। জন কাস্টেলের সঙ্গে তার সম্পর্ক কি বললেন সেটাও। তারপর মোরেলার সঙ্গে বেটির
বিয়ের যে সনদ দেয়া হয়েছে তাকে উপস্থাপন করলেন, সেটা দেখিয়ে দিলেন। ওই সনদে স্বাক্ষর আছে স্বয়ং মোরেলার, আরও স্বাক্ষর আছে ওই লোকের স্ত্রী বেটির এবং যে যাজক বিয়ে পড়িয়েছিলেন তার, অর্থাৎ ফাদার হেনরিক্সের। একজন অফিসার এগিয়ে এসে সনদটা নিল বার্নালদেজের হাত থেকে, তারপর রানীর হাতে দিল সেটা। সনদটা ভালো মতো দেখলেন রানী, তারপর আশেপাশে দাঁড়িয়ে থাকা লর্ড আর উপদেষ্টাদের উদ্দেশ্যে বললেন, মার্কুইজ অব মোরেলাকে আমার সামনে হাজির হওয়ার ব্যাপারে সমন জারি করো। সমন জারি করো সিনোরা বেটি ডিন আর ফাদার হেনরিক্সের নামেও। আমার সামনে যত শীঘ্রই সম্ভব হাজির হতে বলবে প্রত্যেককে। সবার উপস্থিতিতে আমি আর আমার স্বামী রাজা ফার্ডিনান্ডো বিবেচনা করব পুরো ব্যাপারটা। ততক্ষণ পর্যন্ত জেলখানায় আগের মতোই কয়েদ করে রাখা হোক জন কাস্টেল, তার মেয়ে আর তার হবু মেয়ে জামাইকে। ইয়োর ম্যাজেস্টি, তাড়াহুড়ো করে বলল পিটার। খুনের আসামি হিসেবে জঘন্য একটা কয়েদ প্রকোষ্ঠে স্থানান্তর করা হয়েছে আমাকে। ওই জায়গা ইঁদুরে ভরা এবং আলো বাতাস বলতে গেলে নেই। মুস্কি হাসলেন ইসাবেলা। পিটার বোমকে ভালো কোনো কয়েদ প্রকোষ্ঠে স্থানান্তর করা হোক। তবে যেহেতু বিয়ে হয়নি এখনও, সেহেতু বাগদত্তা মার্গারেটের সঙ্গে থাকতে পারবে না সে। তবে জেলখানার বাগানে প্রতিদিন বিকেলে দেখা করতে পারবে ওরা দুজন। বন্দীদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক জেলখানায়। তবে আমার সঙ্গে এই মুহূর্তে আমার খাস কামরায় যাওয়ার আদেশ দিচ্ছি সিনোরা মার্গারেটকে। ওর সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই আমি। আমার সঙ্গে কথোপকথন শেষ করে বাবার কাছে ফিরে যেতে পারবে সে। খাস কামরায় রানীর মুখোমুখি বসে আছে মার্গারেট। এবার কথা হবে শুধু তোমার আর আমার মধ্যে, বললেন ইসাবেলা। এবার একটা মেয়ে তার মনের কথাগুলো, শুধু সত্যি ঘটনাগুলো বলবে আরেকটা মেয়ে মানুষকে। ভয়ের কিছু নেই, যা বলবে তুমি তা জানাজানি হবে না। পরবর্তী বিচার কার্যে তোমার বা তোমাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তাছাড়া একমাত্র তোমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। ইয়োর ম্যাজেস্টি, কি জানতে চান আপনি? প্রথমে বলো, তুমি কি আসলেই ওই লম্বা চওড়া লোকটার বাগদত্তা? সে কি আসলেই মন জয় করেছে তোমার? আপনার দুটো প্রশ্নের জবাবেই হ্যাঁ বলতে হবে আমাকে, ইয়োর ম্যাজেস্টি। আমার সঙ্গে আসলেই বাগদান হয়েছে পিটারের, এবং আমার মনের পুরোটা জয় করে নিয়েছে সে। আমার জন্য যার পর নাই ত্যাগ স্বীকার করেছে সে। মুখোমুখি হয়েছে মৃত্যুর, কমপক্ষে দুবার প্রমাণ করেছে আমাকে কতখানি ভালোবাসে সে। বুঝলাম, কিন্তু যা বুঝতে পারলাম না তা হলো, তোমাকে পাগলের মতো চেয়েছিল মোরেলাও, অথচ তোমাকে বাদ দিয়ে তোমার বোনকে বিয়ে করতে গেল কেন? ইতস্তত করছে মার্গারেট। নির্ভয়ে বলো, আশ্বাস দিলেন রানী। তোমার কোনো ক্ষতি হবে না। বেটির সঙ্গে কেন এবং কিভাবে বিয়ে হয়েছে মোরেলার, বলল মার্গারেট। তোমাদের তিনজনকে বাঁচাতে দুঃসাহসীর মতো একটা কাজ করেছে তোমার বোন। মার্গারেটের কথা শেষ হওয়ার পর মন্তব্য করলেন ইসাবেলা। তবে ওই বিয়ে শেষ পর্যন্ত টিকবে কি না তা এখনই বলতে পারছি না। ওই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আসলে পবিত্র চার্চের। আসলে যতদূর বুঝতে পারছি তোমরা পরিস্থিতির শিকার। যা ঘটছে তোমাদের সঙ্গে তাতে ভাগ্য ছাড়া আর কারো হাত নেই। একটা কথা বলো তো, লন্ডনে যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মোরেলা, ঠিক কী বলেছিল সে? বলেছিল কথা শেষ করতে পারল না মার্গারেট। আবারও দ্বিধা পেয়ে বসেছে ওকে। বলো, ভয় পেও না। বলেছিল ওকে যদি বিয়ে করি তাহলে আপনার জায়গায় বসাবে আমাকে। ভুরু কুঁচকে গেল ইসাবেলার। কিছুক্ষণ পর হেসে ফেললেন তিনি। আর বলেছিল রাজা ফার্ডিনান্ডোকে নাকি সবাই ভালোবাসে না, পছন্দ করে না। তার নাকি অনেক শত্রু আছে, আর ওই লোকদের সঙ্গে খাতির আছে মোরেলার। বলেছিল ওর বাবাকে নাকি বিষ খাইয়ে হত্যা করেছে রাজা ফার্ডিনান্ডের বাবা। সুযোগ পেলে ঘটনাটার বদলা নেবে সে। আরও কি যেন বলেছিল, ঠিক মতো মনে পড়ছে না এখন। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, স্পেনের সিংহাসনের উপর নজর পড়েছে মার্কুইস অব মোরেলার। আচ্ছা, মোরেলা চার্চের একজন একনিষ্ঠ সেবক। আমার স্বামীও খুব পছন্দ করেন ওকে।
তারপরও ওকে কেন যেন কখনোই ভালো লাগেনি আমার। চিনো না মার্গারেট? লোকটার ব্যাপারে আগেভাগেই অনেক কথা জানিয়ে দিয়ে সতর্ক করলে আমাকে। ধন্যবাদ। আমারও কিছু বলার আছে, তবে সেসব কথা বলতে হবে শুধু আমার স্বামীকে। যা হোক, উপকার করার বিনিময়ে আমার কাছে কি কিছু চাওয়ার আছে তোমার? আছে, ইওর ম্যাজেস্টি। আমার ভালোবাসার মানুষটার বিচার যখন করবেন, তখন দয়া করে ন্যায় বিচার করবেন। সে মাথা গরম প্রকৃতির মানুষ, আর ওর গায়েও সাংঘাতিক জোর। বাড়াবাড়ি কোনো ঘটনা না ঘটিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আর যদি সম্ভব হয়, মোরেলার কবল থেকে রক্ষা করুন আমাকে। সে যেন আর কখনো ছুঁতে না পারে আমাকে, এমনকি আমার সঙ্গে কথাও বলতে না পারে। ওকে বিষাক্ত সাপের মতো ঘৃণা করি আমি। একটুখানি হাসলেন রানী। ন্যায় বিচারের মূর্তির চোখ সবসময় কালো কাপড় দিয়ে বাঁধা থাকে, জানো তো? কেন বাঁধা থাকে তাও নিশ্চয় জানো। তারপরও বলছি, নিশ্চিন্তে ফিরে যাও তোমার বাবার কাছে। আমি দেখব তোমার ব্যাপারটা। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার প্রেমিক পুরুষ কি সাহসী? খুবই সাহসী। বিস্মিত হয়েছে মার্গারেট। এক হাতে বসা ধরে রাখা অবস্থায় অন্য হাতে ঘোড়া চালাতে পারবে সে? মনে হয় পারবে। কেন? পরে বলবো, আপাতত বিদায়। মার্গারেট যাতে চুমো খেতে পারে সেজন্য একটা হাত আগে বাড়িয়ে দিলেন ইসাবেলা। উঠে দাঁড়ালো মার্গারেট। এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল রানীর সামনে। তার বাড়িয়ে দেয়া হাতে চুমো খেলো। দুজন অফিসারকে নাম ধরে ডাকলেন রানী। মার্গারেটকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে বললেন জেলখানায়।